क्या नाम है? मोहम्मद आरिफ। ये क्या किया आपने? जी ये मैंने नहीं किया है जी, भाई ने किया। कौन से भाई ने किया? ये पड़ा है। तुम्हारा क्या नाम है भाई? मुझे पहली लाश आया सर। हैं जी? पहली लाश आया। पहली लाश है ये? ये जो देगची में टुकड़े पड़े हैं किसके टुकड़े हैं? ये पाँव पे। এই দুজনকে দেখতে অনেকটা মানুষের মতো হলেও এদেরকে মানুষ ভাবার ভুল করো না। মানুষের বেশে এরা আস্ত নরখাদক। এই দুজনকে যে দেখতে পাচ্ছ, এই দুই ভাই কবর থেকে 150-র বেশি মৃতদেহ বের করে সেগুলোকে তাদের ঘরে নিয়ে গিয়ে কেটে কেটে রান্না করে খেয়েছে। এই দুজন পাকিস্তানের বাসিন্দা, আর এদের নাম হচ্ছে মোহাম্মদ ফারমান আলী আর মোহাম্মদ আরিফ আলী। 2011 সালে সর্বপ্রথম এই দুই ভাই পুলিশের হেফাজতে আসে। সেই 2011 সালের এপ্রিল মাসে সাইরা পারভিন নামে এক মহিলার ক্যান্সারের দ্বারা মৃত্যু হয় এবং সেই মৃতদেহকে তার পরিবারের মানুষজন যথারীতি কবরে এনে দাফন করে দিয়ে যায়। এবং তার পরের দিন যখন তারা আবার কবরে আসে তাদের প্রিয়জনের কাছে, তখন তারা এসে দেখে কবর অলরেডি খোঁড়া। কবরের মধ্যে সায়রার দেহটি আর নেই। এই দেখে তারা পাগল হয়ে যায় এবং আশেপাশে সমস্ত কিছু খোঁজ খবর করে। দেন ফাইনালি পুলিশ কমপ্লেন করে। আর পুলিশ যখন তদন্ত করে তখন পারিপার্শ্বিক যে মানুষজন রয়েছে তাদের থেকে জানতে পেরে এই দুই ভাইয়ের ওপর সন্দেহ হয় এবং পুলিশ এই দুই ভাইয়ের বাড়িতে সোজা সার্চ করতে চলে যায়। পুলিশ যখন তাদের ঘরদোর সার্চ করছিল, প্রথমে তো কিছু পাওয়া যায়নি। সার্চ করতে করতে পুলিশ দেখে এক হাঁড়িতে কিছু রান্না করা রয়েছে এবং পুলিশ যখন সেটা ভালো করে ফোকাস করে তখন দেখে সেই হাঁড়িতে মাংসের ঝোল রয়েছে। আর সেটা কোনো মুরগি বা খাসির মাংস নয়, মানুষের মাংসের ঝোল। এটা দেখার পর পুলিশ আরও ভালো করে বাড়ির আশেপাশে সব কিছু সার্চ করে। তখন পুলিশ দেখতে পারে যে একটা বস্তায় মোড়া কিছু রয়েছে। আর সেই বস্তাটা যখন পুলিশ খোলে, পুলিশ দেখতে পারে সায়রার বডি সেই বস্তায় বন্ধ করা এবং সায়রার একটা পা কাটা। এটা দেখার পর পুলিশের বুঝতে দেরি রইল না যে ঘটনাটা কি হয়েছে। তাকে কবর থেকে চুরি করে তুলে এনে তার বডি থেকে তার পাটা কেটে প্রথমত সেটাকে মাংসের ঝোল করে রান্না করে রাখা হয়েছে খাবে বলে, এবং বডির অন্যান্য পার্ট বা কিছু আস্তে আস্তে খাবে বলে বাকিটা রেখে দেওয়া হয়েছে। তো এই ঘটনা শুনে আশেপাশের মানুষজন, পুলিশ সবাই শকড, কারণ এটা হচ্ছে পাকিস্তানের প্রথম ক্যানিবিলিজমের কেস, যেখানটায় কি হয় যে কোনো সেম প্রজাতির প্রাণী, জন্তু, মানুষ যদি সেম প্রজাতির জন্তু বা মানুষকে খায় তাদেরকে ক্যানিবেল বলে। আর এই প্রসেসটাকে বা সেম জন্তুকে সেম মানুষকে খাওয়াকে ক্যানিবেলিজম বলে। তো পাকিস্তানের এটা হচ্ছে সর্বপ্রথম ঘটনা। এই দুজনকে যখন পুলিশ অ্যারেস্ট করে এবং এদেরকে কোর্টে তোলা হয়, তখন রীতিমতো কোর্টের জাজও কনফিউজ ছিল যে কী শাস্তি দেবে। কারণ সেই সময় দাঁড়িয়ে এই রকম জিনিসের কোনো সংবিধানে বলো, আইনে বলো, কোনো শাস্তি ছিল না। কারণ এগুলো এমন একটা জিনিস না যে মানুষ ইম্যাজিন করতে পারে না, ভাবতেও পারে না যে এটাও পসিবল। শাস্তি কি লেখা হবে আইনে? আমি ঠিক এর আগের একটা ভিডিও বানিয়েছিলাম নেক্রোফিলিয়ার ওপর। সেই ভিডিওটাতেও ঠিক সিমিলার এই প্রবলেমই হয়েছিল যে এটার কি শাস্তি দেবে। তো সেই সময় দাঁড়িয়ে এটাও এমন একটা ঘটনা যেখানে আইন বুঝতে পারছে না যে কি শাস্তি দেবে। তখন কোনো রকম করে বাধ্য হয়ে তাদেরকে সেই মুহূর্তে 2 বছরের সাজা দেওয়া হয়। এবার এই সাজাটাকে প্রপার সাজা বলাও ঠিক হবে না, কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানে নর্মাল মানুষজন, পুলিশ, আইন প্রত্যেকের কাছে এটা নতুন একটা ঘটনা। আর সেটাকে একটা মানসিক ব্যাধি হিসাবেই ট্রিট করা হয়েছে। সেই কারণে এই দুই ভাই জেলের থেকে বেশি মানসিক হাসপাতাল, মানসিক ডাক্তারের যে কাউন্সিলেশন, সেই সবে এদের টাইম কাটানো হতো তাদের মানসিক অবস্থা বা যে বিকার রয়েছে সেটা সমাধানের জন্য। তো দুই ভাইকে 2 বছর করে জেল দেওয়া হয় এবং এই জেলের পরে তারা যখন ছাড়া পায় তাদের প্রথম 1 মাস নজরে রাখা হয়েছিল যে তাদের অ্যাক্টিভিটি কেমন, তারা কি করছে।
তো প্রথম 1 মাস পুলিশ তাদের নজরে রাখে, দেন ফাইন, কোনো কিছু অ্যাক্টিভিটি এরকম দেখা হয়নি বলে পুলিশ তাদেরকে ছেড়ে দেয় পুরোপুরি। বাট কোনো মানুষের যদি কোনো এই রকম শখ থাকে, স্বভাব থাকে, মানে কোনো মানুষকে তুমি জিজ্ঞেস করছো তোমার কি খাবার পছন্দ, সেই মানুষটা নানান রকম উত্তর দিতে পারে, আমার পিৎজা, বার্গার, চিকেন, মাটন, বাট কোনো মানুষ যদি উত্তর দেয় যে আমার মরা মানুষের মাংস খেতে পছন্দ, তো সেই মানুষের ওই ইচ্ছে, ওই শখটাকে ছাড়ানো এত সোজা নয়। তো যথারীতি তাদেরকে জেল থেকে সাজা ভোগ করে ছেড়ে দেওয়ার পর প্রথম কিছু মাসে তো কোনো খবর পাওয়া যায় না, কিন্তু আবার 1 বছর পর এই 2 ভাইয়ের যে প্রতিবেশীরা রয়েছে তারা আবার পুলিশ কমপ্লেন করে এবং পুলিশকে জানায় যে এই 2 ভাইয়ের ঘরের থেকে আবার খুব পচা বাজে গন্ধ আসছে। পুলিশ যখন এবার এসে 2 ভাইয়ের ঘর সার্চ করে তখন পুলিশ দেখতে পারে ওখানে একটা 2 বছরের বাচ্চার মাথা রাখা রয়েছে। 2 বছরের বাচ্চার মাথা রাখা, এবং ঠিক সিমিলারভাবে 2011 সালে যেমন পুলিশ যখন সার্চ করতে গেছিল একটা হাঁড়ির মধ্যে মাংস রান্না করা পেয়েছিল, ঠিক সিমিলার ঘটনা রিপিটেশন। পুলিশ দেখে সেখানেও একটা হাঁড়িতে মাংস রান্না করা রয়েছে। এবার এই ঘটনাটা কি? একটা বাচ্চা অকাল মৃত্যু হওয়াতে তাকে কবর দিয়ে যায় তার পরিবারের মানুষজনরা। আবার রীতিমতো তারা তাদের কাজ অনেক দিন কন্ট্রোলে রাখা চেষ্টা করার পর বা লুকিয়ে করার পর আবার তাদের কাজ যথারীতি শুরু হয়ে যায় এবং সেই বাচ্চাটাকে কবর থেকে তুলে এনে বাচ্চার শুধু মাথাটা অবশিষ্ট পড়ে আছে, পুরো বডিটা খাওয়া হয়ে গেছে এবং লাস্টের অংশটুকুনি রান্না করা রয়েছে, শুধু মাথাটা পড়ে রয়েছে। तो ये बच्चा निकाल के लिया है, इन्होंने पका के अंदर खाना शुरू किया है। जो 2 सीढ़ियाँ थी वो लकड़ियों के अंदर बरामद हुई हैं और ये तकरीबन ये है कि 2-4 दिनों तक ये काम सिलसिला चलता रहा। फिर हमारा एक कब्र है तो जिसको कैंसर था वो निकाल के ये घर पे ले गया, उन्होंने वहाँ उसको काट कर उसका गोश्त पकाया खाया। लाश निकाल कर जो पका कर खाते हैं उनके साथ ये तैयार यही है जो जिसमें डाल कर पकाते थे उसे। তো সেই মুহূর্তে এই 2 ভাইয়ের মধ্যে এক ভাই ঘরে ছিল, পুলিশ তাকে ধরে, আর আরেক ভাই পালিয়ে গেছিল। বাট আলটিমেটলি ফাইনালি সেও ধরা পড়ে, দেন আবার পুলিশ এদের অ্যারেস্ট করে, আবার সেম ঘটনা, আবার কোর্টে উঠলে আবার কনফিউশন যে শাস্তি কী দেব। কারণ ঘটনাটা যদি এরকম হতো যে কোনো একটা জীবিত বাচ্চাকে বা কোনো একটা জীবিত মানুষকে তারা খাওয়ার জন্য মেরে তারপরে খাচ্ছে, দেন কোনো কনফিউশন থাকতো না। যারা অলরেডি মৃত তাদেরকে খেয়েছে, এটা কোনো রুলে ছিল না, তো সেখানে আবার কনফিউশন হয়। বাট তারপরে কোর্ট সমস্ত কিছু বিচার করে ডিসাইড করে এদেরকে 12 বছরের জেল দেয়, সাজা দেয়। তার মানে কি হচ্ছে, এরা এখনও, যে মুহূর্তে তুমি ভিডিওটা দেখছো, এখনও এরা জেলে রয়েছে আর খুব শীঘ্রই এরা জেল থেকে বেরোতে চলেছে। কারণ এদের নেক্সট টাইম জেল হয়েছে 2014-তে। 2014 থেকে 12 বছরের সাজা শেষ হবে আর 2 বছর পরে। তো আবার তারা রিপিট করবে নাকি এবার ফাইনালি শুধরাবে আমরা জানি না। তো আজকের এই কেসটা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম নেক্রোফিলিয়ার উপরে, সেই ভিডিওটাতেও একটা সমস্যা আইনের কাছে, জাজের কাছে, যে শাস্তি কী দেব, কি শাস্তি। আর এই যে ঘটনাটা, এখানেও সেই কাইন্ড অফ সিমিলার সমস্যা, যে শাস্তি কী দেব। তো এটার মানে হচ্ছে আমাদের যখন আইন কানুন এগুলো তৈরি হয়েছিল, পাকিস্তান বলো আমাদের বলো সেটা আলাদা ব্যাপার, যখন তৈরি হয়েছিল তখন সেই সময় দাঁড়িয়ে মানুষ যতদূর খারাপ ভাবতে পারতো যে এই অবধি খারাপ, এই অপরাধ হতে পারে, এটার জন্য এই সাজা। তো আজকের দিনে মানুষ সেই বাদ ভেঙে বেরিয়ে গেছে। যখন আইন তৈরি হয়েছিল তখন মানুষের মাথায় যে জিনিসটাও আসতে পারতো না, এখন আমাদের আশেপাশে সেই সব জিনিসগুলো হচ্ছে যেগুলো আইন বুঝতে পারছে না যে আরে এটা তো নথিভুক্ত করা নেই, এটার কি সাজা দেবো। তো আমাদের যুগ যত ক্রমশ এগোচ্ছে, কলিযুগের দিকে যত আমরা আরও ঢুকছি, আরও কলিযুগ ঘনিয়ে আসছে, আমাদের সমাজে আশেপাশে এইরকম আরও বাড়তে থাকবে। তুমি এক্সপেক্টও করতে পারবে না, ইম্যাজিনও করতে পারবে না যে এমন জিনিসও হতে পারে। তো এরকম হয়ে আসছে, এগুলো দিনের পর দিন আরও বাড়বে। তাই সেই কারণে আমরা নর্মালি কি, যে কিছু জিনিস আমরা সচেতন থাকি যে এটা হতে পারে, এই
ক্রাইমটা আমার সাথে হতে পারে, আমি সেফ থাকি। বাট ব্যাপারটা হচ্ছে যেটা তুমি ভাবতেও পারছো না কোথাও না কোথাও সেটার জন্য নিজেকে সেফ রাখতে হয়, মানে ডাবল প্রোটেকশন নিয়ে তোমাকে চলতে হবে। কেননা তোমার আশেপাশে তোমার বন্ধু, তোমার প্রতিবেশী মানুষের মতোই দেখতে, কিন্তু ভেতরে কে এইরকম তুমিও জানবে না। তাই নিজের সেফটি নিজের কাছে। তো এই ঘটনাটায় তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এরকম আরও ঘটনা যদি জানতে চাও, এরকম ভিডিও যদি আরও চাও, সেটাও কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। টাটা।